মানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। তো কেমন একটা জানি তার শরীরে একটা ইয়ে হয়ে যায়, তারপর অনেক চিকিৎসা হয়, অনেক কিছু হয়, কিন্তু 8 মাসের সময় নর্মাল ডেলিভারি হয়ে যায় এবং প্রথমে বাচ্চাটা মরাই হয়, মাও 6 দিন পরে মাও মরে যায়। তখন আমার এই বাচ্চার বয়স, আমার মেয়ের বয়স তখন মাত্র 7.5। তখন আমি চিন্তা করে গেলাম কী করি, ব্যবসা আমার ভালোই চলে, কিন্তু আনফর্চুনেটলি আমার ছোটো ভাইয়ের বউ, যেটা মানে ছোটো ভাইয়ের যে ছেলেটা সেটাও তোমার থেকে বড় আছে। আমার ছোটো ভাই আমার বিয়ে করতে আমার আগে, কারণ তারা ইন্টারনেট থাকছে তাদের সেম, এই জন্য তাদের বিয়ে আগে। তাদের ছোট ছেলের বয়স এখন, আর এই বড় ছেলের বয়স এখন 30 হবে, 30 হবে। 80-তে জন্ম, 80-81 তো ওদের আর এই বড় ছেলের মাঝখানে ওরা বাচ্চা কাচ্চা নেয়নি। ওরা বললো যে তোমার বাচ্চাটা আমরা পালব, ওরা আর বাচ্চা কাচ্চা নেই। আমার বাচ্চাটা ওরা নিয়ে গেল এবং আমি রাজনীতি করি, ব্যবসাও করি, বাংলাদেশে আসি। মেয়ে যখন স্ট্যান্ডার্ড 5 থেকে 6-এ উঠবে তখন আমার হঠাৎ খেয়াল হলো, এতদিন আমি খেয়াল করিনি, যেহেতু খ্রিস্টান কালচারে থাকলে খ্রিস্টান হয়ে যায়, আমার ভাই বোনরা তো খ্রিস্টান, আমি তো ইসলামিক জীবন যাপন করি 5 ওয়াক্ত, আমি কখনো নামাজ কাজা করি না আজ পর্যন্ত। তোমাকে বলবো আমি সব, যে আমি ফজরের নামাজটা আমি সব সময়, গত 30 বছর আমি নামাজ শেখার পরে 23 বছর আমি কমপ্লিটলি আজানের সাথে সাথে পড়ি প্রতিদিন। এবং হোয়াট এভার দ্য সূরা দোয়া সো ফার আই হ্যাভ লার্ন, ইউ উইল বি অ্যাস্টনিশড টু নো, উইদাউট বেঙ্গলি মিনিং আমি কোনো সূরা দোয়া আজ পর্যন্ত শিখিনি। আই এম নট রেডি টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, আই হ্যাভ টু নো হোয়াট আই এম সেইং টু হিজ অলমাইটি। বাংলা আমাকে অর্থ জানতে হবে, নাহলে কনসেন্ট্রেশন অফ মাইন্ড, ডিভোশন টু গড কখনই আসবে। এটা ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যাবে, আমি কী বলছি আল্লাহর কাছে আমি নিজেই জানি না। তখন আমার মসজিদে গেলে আমার বাজারে চিনতে হবে, ঘরে চিনতে হবে, ব্যবসা চিনতে হবে, কিন্তু যদি আমি অর্থটা জানি ডেফিনেটলি আমার একটা ভয় থাকবে। আমি একটা মন্ত্রীর সামনে গেলে বা আমার একটা বসের সামনে গেলে আমি কীভাবে থাকি, আমি ত্রিভুবনের মালিকের সামনে যখন আমি মসজিদে ঢুকতে পারি, আল্লাহ আফতাদিল রাহমাতিক, মানে কি আবহাওয়া এই কথা বলে তো মসজিদে ঢুকতে হবে, সেখানেই তোমাকে সারেন্ডার করতে হবে যে তুমি কমপ্লিট আল্লাহর সামনে। মুসলমানদের কেন আজকে এত অদ্ভুত জানো? শুক্রবার নামাজে আমি যখন যাই, সঙ্গে আশ্চর্য, আই এম দি ফার্স্ট পার্সন ইন দি মস্ক। তখন মাত্র মুয়াজ্জিন গেট খুলছে, তখন কী হলো, কিন্তু আমি নিজে দেখেছি খুতবা শুরু হয়ে যায়, তারপরেও 3-4 পাতা শুরু না, হুড় করে ঢুকবে, 2 রাকাত খুতবা শুরু হবে যখন, হ্যাঁ 2 রাকাত পরে বের হয়ে যায়। এই জন্য মুসলমানের আদৌ অথচ কমপ্লিট 18 রাকাত শুক্রবারে। ঘরে ঢুকতে তাহিয়াতুল ওয়াজিব, তারপর ঢুকলেন মসজিদ, তারপরে সুন্নাত, তারপরে আবার 2 রাকাত ফরজ, আবার সুন্নাত, তারপরে হইল ওয়াক্তি সুন্নাতি, তারপরে নামাজ। এই 18 রাকাত কমপ্লিট কজনে পড়ে না, চিন্তাও করেন। এই জন্য এটা তুমি একটা জিনিস মনে রাখবে, অন্য ধর্মের থেকে বা অন্য কিছু, আমি অন্য ধর্ম থেকে এসেছি, আমি নিজকে এমন অহংকার মনে করি। এতদিন আমি খ্রিস্টান ধর্মে ছিলাম, এখনও পৃথিবীতে খ্রিস্টান ধর্ম বেশি, একটাই কারণ, সেটা হলো ধরো কেন, কারণ 4টা মহাদেশ তারা দখল করে গেল। সেটা কি? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপ, আর এশিয়া এবং আফ্রিকাতে শুধু এখন মুসলমান বেড়েছে। তারপরেও আমার এলাকাতে, যেখানে আমি ইস্ট লন্ডন, সেখানে এখন 119খানা মসজিদ, তাহলে কত মুসলমান আছে চিন্তা করো। ইভেন কত হোয়াইট স্কিন মুসলমান হয়ে গেছে, এটা শুক্রবারে দেখা যায়। তারপরে খ্রিস্টানদের সবচেয়ে বড় যেটা পবিত্র স্থান, ইতালি, রোম, পোপ যেখানে থাকে, সেখানে 62খানা মসজিদ, সেই রোমে। তো সেই হারে মুসলমান কেন মুসলমান প্রচার হয় না? কারণ হলো আমার মুসলমান ধর্মে যারা প্রচারে প্রিচিংয়ের দায়িত্বে থাকে হুজুররা, তারা নিজেরাই বেশিরভাগই কালপ্রিট থাকে, তারা নিজেরাই নিজকে খুব অহংকার মনে করে। তোমার পরিবারে যদি আজকে 3 ভাই থাকে, একজন যদি ইসলামিক লাইনে থাকে, সে অন্য ভাই যদি বাসও করে তাকে সে দাম দেবে, আর সে যদি সাংঘাতিক সে দাখিল পাশ করে আসবে, সে মনে করবে সে আমি অনেক কিছু শিখে ফেলেছি। কিন্তু খ্রিস্টান ধর্মে দেখবে যারা প্রচারের দায়িত্বে থাকে, ফাদার, ব্রাদার, সিস্টার, তারা কমপ্লিট সৎ। এই জন্য কিছু বেসিক কিছু না থাকলেও হুড় করে মানুষ মুসলমান থেকে আরে খ্রিস্টান হয়ে যাচ্ছে, অন্য জাতি থেকে, হিন্দু থেকে, উপজাতি থেকে সব মুসলমান হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। আমি আমার মেয়েকে পরে, ওই যে বললাম মেয়েকে আমি বাংলাদেশে এনে তখন বুঝাই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন খ্রিস্টানিটি অ্যান্ড ইসলাম। ছোট্ট 2-3টা উদাহরণ দিলাম। দেখো, ওই যে খ্রিস্টান, ওই আমরা পালন করি কি বড়দিন,
মানে ঈসা আলাইহিস সালামের জন্ম, যেটা আমরা বলি সান অফ গড, আল্লাহর ছেলে খ্রিস্টানরা বলে, এটা ইসলাম ধর্মে কমপ্লিটলি শিরক গুনাহ। কারণ 1,24,000 পয়গম্বরের ভিতরে একজন সে, তাকে শুধু মর্যাদা দেওয়া হয়েছে, সে রুহুল্লাহ প্লাস হলো সে একটা কেতাব তার নামে আছে, যেটা হলো ইনজিল, এবং তাকে সেজন্য আমরা মানে মুসলমানরা মানে। আরেকটা হলো সে বাবা ছাড়া তার জন্ম বিবি মরিয়মের গর্ভে, সেটাও একটা আল্লাহর কুদরত। এবং আরেকটা হলো আমরা গুড ফ্রাইডে পালন করি খ্রিস্টানরা, সেটা হলো ঈসা আলাইহিস সালামের মৃত্যু ক্রুশবিদ্ধ দিয়ে, যেটা দেখতে হবে ক্রুশবিদ্ধ। কিন্তু ইসলাম ধর্ম বলেন না, তাকে মৃত্যু হয়নি, তাকে উঠে নেওয়া হয়েছে আসমান, এবং সার্টেন টাইম নিয়ে আবার আসবেন এবং রাজত্ব করবেন। এগুলো আমার মেয়েকে আমি বললাম, বলে দেখো খ্রিস্টান ধর্মের নিয়ম হলো ইফ ইউ মেক আমি অফেন্স, তুমি আল্লাহর কাছে মাফ চাইতে পারবে না। ইউ হ্যাভ টু গো থ্রু প্রিস্ট, ফাদারের কাছে যে কানে কানে পাপ স্বীকার করতে হবে, যেটাকে কনফেশন বলে। যে পাপ স্বীকারটা কি, আমি এই গুনাহ করছি ওই করছি। তখন আমি আমার মামাদের বলতাম, যখন আমি রাজনীতি করি তো আমি কাউকে ভয় পেতাম। আমি বলতাম যে তোমার কাছে আমি কেন কানে কানে যাই বলবো, আর তোমার কি ক্ষমতা, তুমি আমাকে ব্লেসিং করলে আমি আমি কেন ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে পারবো। কারণ আমি ব্যক্তিগতভাবে দেখতেছি তুমি নিজেই সৎ নয়, তুমি ইয়াং সিস্টারদের পিছনে ঘুরতেছ, ওদের সাথে টিটকারি করতেছো, হাসি ঠাট্টা করতেছো, সব জায়গায় যায় তুমি ওয়াইন খাচ্ছ। তোমাকে আমি কেন যাই আবার কানে কানে যাই ফুসফুস করবো, আর তোমার কাছে তো আমি সব কথা বলবো না যে আমি এই গুনাহ করছি, ও মেয়ের সাথে এই করছি, আমাকে জানাবো না কেন আমি আল্লাহর কাছে যাবো। তখন ওরা বলতো যে তুই তো রাজনীতি করে নষ্ট হয়ে গেছে। এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তারা একটু আমার মেয়েকে বোঝানোর পরে বললো যে ঠিক আছে বাকি আমি ইসলাম করি। সেই মেয়েকে আমি পুজো দেখে সব কিছু শিখালাম বাংলাদেশে রেখে। আমার সেই মেয়ে এখন বিবিএ পড়ে, এ লেভেল পাস করেছে, আমার ব্যবসা হচ্ছে। এবং আল্লাহর রহমত, আমার মেয়ে কখনো নামাজ কাজা করে না, আমার সাথে নামাজ পাঠে পড়ে, যতটুকু পারে সুরা দোয়া শিখেছে। আর আমিও আমার জীবনে একটা শখ আছে, যদি কখনো কোরআন শরীফটা পড়তে পারি, একটা ভালো কাউকে যদি নিতে পারি কোরআন শরীফ কায়দা সিপারা দিয়ে যদি আমাকে পড়াইতে পারি, আমার ইচ্ছা যে সামটাইম আমি হজটা করবো আমার মেয়েকে জীবনের শেষে থাকি। আর যেহেতু রাজনীতি করে ইউরোপ আমেরিকা, এটা জানো, এটা কালচারাল আর এই সেক্স ফ্রি কান্ট্রি, ওখানে শনিবার রবিবার ওরা যেভাবে কাটায়, 5 দিন তারা মানে 5 দিন তারা কাজ করতে, এবং তারা সেদিন মিটিং, আর 2 দিন তারা কমপ্লিটলি তারা পশুর মতো কাজ। যে 2 দিন তারা একেবারে শনি রবি যেটাকে বলা হয়, তাদের একেবারে লেজার পিরিয়ড, সেখানে তাদের সেক্সটা হলো ওয়ান কাইন্ড অফ স্পোর্টস, তাদের খেলা দেখা, ওটা তারা কিছু মনে করে। এবং বাপের মেয়ে মায় ইয়াং মেয়েকে ডেটিংয়ে পাঠাচ্ছে যুবক ছেলের সাথে, আবার বার্থ কন্ট্রোল পিল বুড়াগুড়ি খাওয়াচ্ছে পেটে যেন বাচ্চা না। ওদের সে আলাদা জীবন, এটা তুমি বুঝতেও পারবো না। তুমি বিকেলবেলা যে তুমি ট্যাম্পস নদীতে তুমি বেড়াইতে যাও, দেখবে সুন্দর সুন্দর সাম্পান দিয়ে ইয়াং লেডিগুলা নিজেরাই সাম্পান চালাচ্ছে, আমাকে নিয়ে ওদের সেদিক চলে যাবে। মানে ওখানে জীবনটা ওই 2 দিন নিশ্চয় কন্ট্রোল করা একটু কঠিন। কিন্তু তুমি যদি নাইট ক্লাব আছে, বার আছে, ওগুলাতে যাও, ধরো তোমার পয়সাও নষ্ট হয়ে যাবে, ডেলি তোমার 300 টাকা ওদের টাকায় নষ্ট হবে, কিন্তু বেঙ্গলি কারেন্সিতে ওটা মোর দেন 30,000 ডেইলি নষ্ট হয়ে যায়। তো সেই হারে কিন্তু ওদের টাকা 200 এইভাবে মানুষ নষ্ট হয়ে যায়। আমার ইচ্ছা আছে আমি যদি মেয়েটাকে ভালো ছেলের হাতে দিতে পারি, আমারও ওই দেশে থাকার ইচ্ছা। কারণ ভাই বোনরা তো আছে, এরা আলাদা, এরা খ্রিস্টান। এখন তোমাদের দোয়ায় আমার 4টা অর্গানাইজেশন আছে, কিন্তু আনফর্চুনেটলি আমার রিলায়েবল কোনো মুসলিম নেই। আমি মানে তোমার কাছে বিজ্ঞাপনটা দেখার পর আমি তোমার এখানে অ্যাপটে টেলিফোন করেছিলাম একটাই কারণ, আমার অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রি আমার দরকার নেই। আমার দরকার হলো কম্পিউটার জানে এরকম আমার ছেলে হোক মেয়ে হোক। আরেকটা হলো ওখানে কম্পিউটারের কাজ করছি, এখানে হলো শুধু অ্যাকাউন্টসের কাজটা করতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করতে হবে। অনেক সময় আমাদের অর্ডার দিয়ে আসে, ব্যাংকের অর্ডার আসে, এগুলো স্টোর করে রাখতে, এটাকে ডাটা এন্ট্রি এটা কিছু করে রাখতে হবে। আর অনেক সময় আমার সাপ্লাইয়াররা সাপ্লাই দেয়, ওদেরও হিসাব নিকাশ রাখতে হবে। প্রত্যেক দিনে সাপ্লাইয়াররা সাপ্লাই দিচ্ছে, আমার ভেজিটেবল, ফিশ, মিট, গ্রসারি, এগুলো সবই আসছে।
এগুলো বুঝে নেওয়ারও লোকজন আমার নেই, কারণ ম্যাক্সিমাম আমার ওই ছোটো বোনের জামাই আছে খ্রিস্টান, আমার মেয়ে আছে, আমি আর ভারতীয় আমার বাবার আমল থেকে দুই তিনজন লোক আছে, তারা জিএম হিসাবে কাজ করে। ওদেরকে অনেক স্যালারি দিতে হয়, যারা বাংলা কারেন্সিতে বাংলাদেশের টাকা প্রায় 4 লক্ষ 5 লক্ষ টাকা, ওদের দেশের টাকা তো জানো মাত্র 4,000 কম। তারপরেও ফুডিং এখন অ্যাকোমোডেশন তো দিতে হচ্ছে। আর আল্লাহর রহমতে আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার 2.5 তলা বাড়ি, আমার বাড়িও কমপ্লিটলি খালি, কারণ আমি আর আমার মেয়ে কাজের লোকজন থাকে। তো সে হারে আমি তোমার কাছে বলার আছে, আমি বাংলাদেশে আসলে এখানে আরেকটা জিনিস তোমার একটু শুনতে হবে, সেটা তোমার জানা উচিত। আর ইট ইজ মাই ফার্স্ট সিটিং উইথ ইউ অ্যান্ড লাস্ট সিটিং, এটা নিয়ে আমি আর তোমার সাথে বসার আমার ইচ্ছা, তুমি ইয়েস অর নো আমাকে জানাবে। শুধু আমি তোমার সাথে আবার আমি বলি যে রাজনীতি করি, আমি স্ট্রেট কথা, তোমার সাথে শুধু কথা বলছি তা না, হয়তো আরও এক জায়গায় আমি কথা বলবো ডেফিনেটলি, যেখানে আমি রেডি পাই। আমি একটি লেট আওয়ারে তোমার সাথে 11th আওয়ার তোমার সাথে আমার কথা হচ্ছে, আমার হাতে আর সময় নেই। 30 তারিখে আমার 3 মাস শেষ, হয়তো আমার 10 দিন আমি বাড়াবো, দ্যাট ইজ আগামী 10ই ডিসেম্বরের মধ্যে আই হ্যাভ টু গো। আর ডিসেম্বরের মধ্যে আমার প্রচুর অর্ডার, মানে খ্রিস্টানদের বড়দিন, বিয়ে শাদী সব হয়, আর মানে হিন্দুদেরও হয়, মুসলমানদেরও, সবগুলো আমি পাই মোটামুটি, আমার কাছে আসে সবাই। আমি একটা জিনিস হলো, আমি ওই যেটাকে বলা হয় তোমার ইন্টেরিয়ার ডিজাইন, সেটার কাজকর্ম কিছু জানি, কীভাবে সেটা করতে হয়, ডেকোরেশন করতে হয়, সেটা করতে হয়, ওগুলোর জন্য আমার কাছে সব আসে। তো তুমি সব বিবেচনা করে আমাকে জানাবে। আমি চিটাগাং ঢাকা শহরে আসলে আমি কিন্তু কারো বাসায় থাকি না, কোনো হোটেলে থাকি না, বলে কোথায় থাকি, আমি একটা খ্রিস্টান গেস্ট হাউসে থাকি। গেস্ট হাউসটার ঠিকানাটা তোমাকে আমি পরে দেবো। ওইটার ভিতরে গির্জা আছে, স্কুল আছে, ব্যাংক আছে, হাসপাতাল আছে, মেয়েদের হোস্টেল আছে, ফাদারদের বাসস্থান আছে, এই জন্য খুব রেস্ট্রিক্টিভ, ভিতরে কেউ ঢুকতে পারে না। আমি ভিতরে খ্রিস্টান নামেই থাকি, ওখানে ভিতরে আমি নামাজ রোজা পড়ি, যদি আমার অসুবিধা। ইউকেতে আপনার যে বিজনেস, ওটাও কি আপনার খ্রিস্টান নামে? কার আপনার? না না, মানে আমার ওখানে অ্যাকচুয়ালি একটাই নাম আমার দেওয়া আছে, সেটাতে খ্রিস্টান হিন্দু মুসলমান সব চলে, সেটা হলো স্বপন চৌধুরী, যার জন্য আমি ওখানে কোনো কিছু চেঞ্জ করিনি। স্বপনটা হিন্দু মুসলমান খ্রিস্টান চলে, কিন্তু আমার মুসলমান খ্রিস্টান নাম ছিল রবিন হিউবার্ট। আমার স্ত্রী কিন্তু লয়ার ছিল, সে মাস্টার্স এবং LLB ছিল। সে বললো যে তুমি RH লেখো সব জায়গায়, রবিন হিউবার্ট। মুসলমান নাম হচ্ছে রিয়াজুল হাসান, এমনি আমাকে স্বপন নামে সবাই ছিল, আর এটা হলো ছাত্রলীগের স্বপন চৌধুরী নামে আমি পরিচিত। তো আমার অ্যাকচুয়ালি পাসপোর্ট এবং স্বপন চৌধুরী, কারণ আমি আর বাংলাদেশ সরকার কিন্তু একটা সুবিধা করেছে, তোমাকে বলি 2000 সালে শেখ হাসিনা গভর্নমেন্ট যখন খালেদা জিয়ার কাছে পাওয়ার ট্রান্সফার করছিল, তার আগে এই সুবিধাটা করে দিয়ে গেছিল। সেটা হলো পাসপোর্ট এবং পাসপোর্ট ফর্মে কোথায়ও ধর্ম কলাম নেই, তোমার কি ধর্ম এটা লিখতে হয় না। তখন গভর্নমেন্ট বলেছে তোমরা 15টা নাম দিও না কাগজপত্রে, পাসপোর্টে স্পেশালি। সেটা হলো আহমেদ মোহাম্মদ, উল্লাহ উদ্দিন, মিয়া, মোল্লা, মুন্সি ইসলাম, হাজি মৌলভী হোসেন, মোসাম্মদ খাতুন বেগম বিবি, এটা মায়ের নাম। এই 15টা নাম নাও দেওয়ার জন্য গভর্নমেন্ট বারে বারে বলে দিচ্ছে যে তোমাকে আল কাদার কারণে তখন ইউরোপ আমেরিকা ঢুকে এখন একটু কঠিন, যার জন্য তুমি এটার নাম দিলে। বিয়ার্ড নিয়ে এত সমস্যা হয় না, যেটা দাড়ি আজকাল খ্রিস্টানরা থেকে হিন্দুরা, কিন্তু নামটা থাকলে একটু সমস্যা হয় ওটা থাকলে। তো সেই হারে আমরা সাধারণত আমি যদি কাউকে নিই, ডেফিনেটলি আমি চেষ্টা করব তাদের যেন এসব নামগুলো একটু অ্যাভয়েড করা যায়। MD থাকলে সুবিধা, এটা MD একটা ডাক্তারের যোগ্যতা, এটা নিউরো সার্জনের উপরে, কিন্তু MOHD বা মোহাম্মদ পুরা থাকলে তখন সমস্যা হয়ে যায়, তখন বুঝে ফেলে যে এটা মুসলমান পিছিয়ে একটু চিন্তা ভাবনা করে। আমি আসলে ওখানে ভিতরে থাকি একটা খ্রিস্টান গেস্ট হাউসে, ওখানে ভিতরে আমি নামাজ পড়তে পারি, যদি আমার অসুবিধা হয় আমি মসজিদে চলে যাই। যদি কখনো তুমি ইউ অ্যাট অল টেক ডিসিশন, মানে তুমি অথবা তোমার কোনো ক্যান্ডিডেট যদি আমাকে দিতে পারো, তাহলে আমাকে 2-1 দিনের ভিতরেই জানাইতে হবে, নেগেটিভ অর অ্যাফার্মেটিভ। এখানে যাওয়ার খরচটা সামান্য কিছু আমি নেব, সেটা তোমাকে একটা লিস্ট দিয়ে যাচ্ছি আমি, কাগজ, এই কাগজের খরচ ক্যান্ডিডেট বহন করতে হবে। আর আমার টোটাল খরচ হবে 2,85,000, আমি শুধু নেব 85,000। 85-এর ভিতরে যদি সে পুরোটা না পারে আমাকে জানাবে কি করতে পারবে, বাকিতে আমি স্যালারি থেকে কাটবো, স্যালারিও না আমি ওভারটাইম থেকে কাটবো। আর যদি তার ভালো যোগ্যতা থেকে গ্র্যাজুয়েশন থাকে
ইন্টারমিডিয়েটও থাকে এবং ভালো কম্পিউটারের উপরে দক্ষতা থাকে, তাহলে তাকে আমি 2700 পর্যন্ত স্যালারি দেবো। 2700 যেটা বাংলা কারেন্সিতে প্রায় 3.5 লক্ষ টাকা। থাকা খাওয়া সম্পূর্ণ আমার। কন্ডিশন হলো আমার সাথে 2 বছর মিনিমাম চাকরি করতে হবে, আর সে যদি 20 বছরও করে, অনাদি অনন্তকালও করে, আমার কোনো আপত্তি নেই। আর যেহেতু আমি নিজে মানে ওই দেশের গভর্নমেন্টের সাথে আমার একটা গুড রিলেশন আছে, আমি যদি ও যদি ইচ্ছা করে আমার কাছে থাকার জন্য, তাহলে আমি গ্রিন কার্ড বা যেটাকে স্টাইল পারমিশন বলে এটা কালেকশন করে দেওয়ার চেষ্টা করবো আমার নিজের স্বার্থ। আর আরেকটা হলো, যদি আমি যেখানে মানে তুমি স্কিএসসি ডিসিশন করো, আমি যে অ্যাড্রেসটা দেবো সেটা যখন তুমি কনফার্ম হবে তখন। কিন্তু ওখানে গেটে 3 জন সিকিউরিটি গার্ড ডিউটি করে 8 ঘন্টা পর পর আমার ওই গেস্ট হাউসে। 2 জন খ্রিস্টান, 1 জন হিন্দু। খ্রিস্টান 2 জন আমার আত্মীয়, ওরা আমার ধর্মান্তর সম্বন্ধে জানে। ওরা যখন ডিউটিতে থাকে তখন তুমি যাবা এবং ওরা ভিতরে নিয়ে যাবে। আর ভিতরে ঢুকতে ভুলও কখনো কারোর সাথে দেখা হলে আসসালামু আলাইকুমটা বলবে না, কারণ ভিতরে সব খ্রিস্টান। না, আমরা জিজ্ঞেস করবো আপনি কার কাছে যাবেন, তাহলে এত নম্বরের স্বপনের সাথে ভিতরে ভিতরে একটা খবর নিয়ে স্বপনের কাছে মুসলমান কি আসে দেখা খবর নিবে, খবর নিয়ে চেষ্টা করে আসসালামু আলাইকুম না দিলে হার জিজ্ঞেস করবে না। তো সেই হারে আমার এই ডিসিশনটা যদি ইফ ইট ইজ পসিবল অন ইউর পার্ট, মানে ইউ থিঙ্ক ইউর সেলফ, আই রিকোয়ার ইউর ডিসিশন ভেরি কুইকলি বাই টুমরো, আমাকে একটু জানাই দেবে সব দিক বিবেচনা করে। আর আরেকটা জিনিস হলো, আমার এখান থেকে যাওয়ার জন্য যে ডকুমেন্টগুলো মানে লাগবে সেটা আমি তোমাকে দিচ্ছি। এই ডকুমেন্টগুলোর খরচ কিন্তু ক্যান্ডিডেট গ্রহণ করতে হবে, এবং এটা আসবে কিছু ডকুমেন্ট নোয়াখালী থেকে, কিছু ডকুমেন্ট চিটাগাং। কেন সেটা আমি বুঝে দিচ্ছি। ডকুমেন্ট রিচার্জ টু বি কালেক্টেড SSC testimonial from English medium Christian missionary school. এটা ওরা চায় যে একটা ছেলে ক্লাস 1 থেকে ইংলিশ মিডিয়ামে একটা মিশনারিরা তাকে চিনে। এটা আসবে নোয়াখালীতে, যেমন নানার বাড়ি নোয়াখালী, ওখানে খ্রিস্টান মিশনারি ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওখানে হেড মিস্ট্রেস আমার খালাতো বোন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স সার্টিফিকেট ফ্রম ব্রিটিশ কাউন্সিল অর YMCA, ইয়ং ম্যান খ্রিস্টান অ্যাসোসিয়েশন, এটা আনবো আমি চিটাগাং থেকে। ড্রাইভিং লাইসেন্স, ওই দেশে কোনো ওয়ার্ক পারমিট হয় না, যে চাকরি বলো, স্লিপারের কাজ বলো আর মন্ত্রীর কাজ বলো, ওয়ার্ক পারমিট পেতে গেলে ড্রাইভিং লাইসেন্স মাস্ট ফ্রম BRTA, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, এটা চিটাং থেকে আনবো। ক্যারিকুলাম ভিটি আমেরিকান সিস্টেম, মানে এটা জীবন বিজ্ঞানটা আমেরিকান সিস্টেমে করতে হবে। ইন্টারন্যাশনাল পাসপোর্ট, পেশা অবশ্যই প্রাইভেট সার্ভিস। ন্যাশনালিটি সার্টিফিকেট উইথ ক্যারেক্টার, চরিত্রগত, ফ্রম ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা নোটারি কপি। এখানে চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, MP দিলে চলবে না। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম এনি 5-4 ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল হোটেল or as desired in desired capacity, Sheraton, Sonargaon, West End, Edison Garden, এগুলো। British visa application form from British visa office, house number 2, road number 8, JN Tower, first floor, Gulshan, Dhaka. IOM clearance, International Organization for Migration, from country office, Gulshan, Dhaka. Medical fitness certificate from ICDDRB Hospital, Dhaka. Membership certificate from Apex, Lion, Rotary or Red Crescent International Club. সর্বশেষ হলো ছবি, স্ন্যাপ, ব্রিটিশ সিস্টেম, পাসপোর্ট সাইজ 4 কপি, ডিবি সাইজটা 1.5 ইঞ্চি, আমেরিকান ডিবি 2 ইঞ্চি হয়, স্ট্যাম্প সাইজ 4 কপি, কালার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, অর্থাৎ পিছনে সাদা পর্দা। এই কাগজপত্রগুলো মানে ক্যান্ডিডেটের খরচগুলো তোমার মানে ক্যান্ডিডেটকে ব্যবহার করতে হবে। আর এখানে একটা জিনিস হলো, যদি আগে পাসপোর্ট করা থেকে থাকে, সেখানে যদি কোনো কারণে নামটা মোহাম্মদ বা বাবার নামে মৌলভী বা হোসেন বা উল্লাউদ্দিন এমন কিছু থেকে থাকে, এটা আমাকে একটু জানাবে আগে যে সেটা পাসপোর্ট করে ফেলেছে, এখন তার পাসপোর্টটাকে চেঞ্জ করা যায়, তখন ভিতরগত প্রিপেয়ারটা করতে হবে। এখন সিস্টেমটা আফটার কালেকশন অল দিস পেপার, this paper will go through fax and courier to you. After receiving all this paper, it will be attested by the secretary. এখানে আমার মেয়ে আছে, অফিসিয়াল লোকজন আছে, আমার বোনের জামাই আছে। এভরি পেপার অ্যাটাস্টেশন হবে, সাথে একটা স্পন্সর লেটার আসবে, লেখা থাকবে
Mr. Mahmood, who is my near relative. He desired to come to United Kingdom to meet the relatives and friends here. To meet the relatives and friends here. He will stay here 1 year, and during his stay, his full responsibility will go on me, including financial support. Kindly allow him 1 year non-visa multiple visa. এটা স্পন্সর আছে সাথে আমার ওই আইএনএস পারমিশন, ওই যে পারমিশনটা আমরা ব্ল্যাঙ্ক পাই, এখানে তোমার নাম আর ছবি উঠে গেলে আমি তোমাকে ছাড়া কাউকে নিতে পারবো। এই কাগজপত্রগুলো আগে ব্রিটিশ হাই কমিশনে, তখন এখন দুইজন লেডি আছে আমাকে হেল্প করে, জ্যাকলিনকে ডানসি আর রোসি ব্রাইড। ওদের সাথে আমার যোগাযোগ হবে। ওদের সাথে যোগাযোগ হওয়ার পর ওদের সাথে তোমাদের ক্যান্ডিডেটকে আমি পরিচয় করাই দেব, কিন্তু কীভাবে সেটা বলি। ডিপ্লোম্যাটরা কিন্তু কোনো গেস্ট অ্যাটেন্ড করে না ইন দেয়ার অফিস অর ইন দেয়ার রেসিডেন্স। ভিসা সেকশনে যারা ডিপ্লোম্যাটের করে, দে আর নট অ্যালাউড টু অ্যাটেন্ড এনি গেস্ট ইন দেয়ার অফিস অর ইন দেয়ার রেসিডেন্স। একমাত্র ব্যবস্থা হলো গির্জা। বাড়িধারা নয়নগর একটা গির্জা আছে, যেখানে ল্যাটিন ভাষা, ইংরেজি ভাষা, বাংলা ভাষা, 3 ভাষা নামাজ পড়ে। খ্রিস্টানরা ওই গির্জাতে যায়, এটা বাড়িধারা নয়নগর। মানে ওই হোয়াইট স্কিনরা ওই গির্জাতে যায়। ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, পুরুষ মহিলা একসাথে বসে। আমরা 5 মিনিটের জন্য ওই লেডির সাথে কথা বলার জন্য যাব গির্জার ভিতরে। আমরা তো আর নামাজ পড়তে যাচ্ছি না, অনলি টু ট্যাক দ্যাট লেডি, এছাড়া আর আমাদের কোনো উপায় নেই। তখন আমি ওনাকে বলবো, জ্যাকুলিন হোক রকি হোক, বলবো যে ইজ মাই ক্যান্ডিডেট বা দে আর মাই ক্যান্ডিডেট। তখন তুমি বলে দেবে যে সাচ অ্যান্ড সাচ ডেট, সাচ অ্যান্ড সাচ টাইম, সাচ অ্যান্ড সাচ কাউন্টার, এত তারিখ এতটার সময় এত নম্বর কাউন্টারে আসে। তখন আমি সহ যাব। ওই গির্জার ভিতরে আমি ওকে কিছু ট্রিপস দেব, যেন সে আননেসেসারি কাগজপত্র আসলেও যেন কোনো প্রশ্ন না করে। আগে হোটেলের বয়টা এগুলো নিচ্ছি, যারা ইংরেজি তো দূরে থাকে, মতো বাংলাই বলতে পারতো না, এই জন্য সেই ট্রিপসের সিস্টেমটা আমি করে এসেছি। এই ট্রিপস সহই আমার 2,85,000 মতো খরচ হয়। আমার মানে প্লেন ফেয়ারটা সহ ক্যান্ডিডেট থেকে আমরা 85,000 টাকা নিই। কাগজপত্র লাগে তোমার 50,000 টাকার মতো, আর 35,000 টাকা ওই যে আইএনএসের পারমিশন যে আমরা দিলাম, সেই পারমিশনটা যেহেতু হতে পারে। আর বাকি যেটা থাকবে ওইটা স্যালারি থেকেও না, আমি ওভার টাইম থেকে পাবো। স্যাটারডে সানডে ছুটি, আর স্যাটারডে সানডে যেন রেস্টুরেন্ট, আবাসিক হোটেল এগুলো আরও বেশি বিক্রি হয়, তখন আমরা ওভার টাইম দিয়ে সবাইকে রাখতে পারি। মাসে তোমার 4টা 5টা 6টা ওভার টাইম হলে তোমার 600-700 যদি ওভার টাইম হয়, ইট ইজ বাংলা কারেন্সি মোর দ্যান 70,000। এটা আমি 4 মাসে কাটলে আমার পাওনা শেষ হয়ে যায়। তো সেই হারে তুমি এগুলো চিন্তা ভাবনা করবে। এটা আমার সাথে তোমাকে কি মাহবুব ডাকে না? মাহবুবে ডাকে। তো তুমি তোমার মানে ইউ কনসাল্ট উইথ ইউর ফ্যামিলি মেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ ইউর মানে এনি গার্ডিয়ান। ইফ দি ম্যাটার ইজ অ্যাফার্মেটিভ, তাহলে তো আমরা উইল হ্যাভ অ্যানাদার সেটিং মোস্ট প্রবাবলি টুমরো। আর যদি নেগেটিভ হয়, তুমি আমাকে একটু সরি বলে দেবে, আমি তোমাকে অ্যাডজাস্ট। আর আরেকটা জিনিস হলো, আমার এখানে যেতে হলে আমার কাছে কমপ্লিট ইউ স্টে অ্যাজ মাই ওন সান। এখানে এমপ্লয়ি, মালিক কর্মচারী কোনো পার্থক্য নেই। নিজের মতো অর্গানাইজেশনে চাকরি করে আমি রাজনীতি করে আমি বারে বারে দেশে চলে আসবো। আমার মেয়ে আছে, আমার বোনের জামাইরা আছে, আর আমার 3-4 জন মানে যারা কর্মকর্তা পদে আছে তারা বেশিরভাগই ভারতীয়, তারা এগুলো দেখাশোনা করে। আর আমার টোটাল কর্মচারী সব মিলে 58 জন, বেশিরভাগই হিন্দু এবং খ্রিস্টান, মুসলমান নাই বললেই চলে। পাকিস্তানি একজন আছে ইলেকট্রিশিয়ান, আর আমার কোনো মুসলমান নেই। লোকাল যেগুলো পাই নিয়েছিলাম পার্ট টাইম, ওরা পার্ট টাইম চাকরি করে, ওইটা আমাদের জন্য পোষায় না। পার্ট টাইমের জন্য প্রায় মানে বাংলা কারেন্সিতে 1,00,000-1,600,000 টাকা স্যালারি দিতে হয়। 4 ঘন্টার জন্য গড়ি ধরে আসে, কারণ সে তো আরেক জায়গায় চাকরি করে। এই টাকা দিয়ে তারা লেখাপড়া করে, প্লাস বাড়িতেও টাকা পয়সা পায়। যারা চাকরি বাকরি পায় না, তারা রাস্তায় দাঁড়াইয়ে হকারি করে, পেপার বিক্রি করে, ফ্রুট বিক্রি করে, ভেজিটেবল বিক্রি করে, কাপড় বিক্রি করে। তারাও মাসে $2,500 পাউন্ড আয় করে, এরাও 2 লক্ষ। আর কিন্তু তাদের একটা হলো, ওদেশে যেটা সবচেয়ে কস্টলি সেটা হলো বেঙ্গলি ফুডিং অ্যান্ড বেঙ্গলি লিভিং। মানে তুমি একবেলা খাইতে গেলে বাংলা কারেন্সিতে প্রায় 900 টাকা লেগে যায়। তো 2 বেলায় 900 টাকা হলে 1800 টাকা যাচ্ছে খালি খাওয়া। তোমার সেটা তো ফ্রি, কিন্তু ওইটা ওদের টাকা যাচ্ছে 8 টাকা, কিন্তু তোমার চলে যাচ্ছে 900 টাকা।
তো সেইখানে ফুডিং অ্যাকোমোডেশন যেহেতু ফ্রি পাওয়া যায়, ওটাই তারা সবাই খোঁজে যে ফুডিং অ্যাকোমোডেশন ফ্রি পেলে একেবারে তাদের বহু টাকা সেভ। আর অ্যাকোমোডেশন যেমন তুমিও যদি আমার কোনোদিন আমার সাথে যাও, আই উইল গিভ ইউ ওয়ান কর্ড, তোমাকে একটা খাট দেওয়া হবে, কিন্তু খেতা বালিশ ল্যাপ তো সব বালিশ কারোটা কেউ ইউজ করে না। এই জন্য তুমি ওখানে পৌঁছার সাথে সাথে 1 মান্থ স্যালারি ইন অ্যাডভান্স দেওয়া হয় এগুলা বিলঙ্গিংসগুলা কেনার জন্য। কারো টাওয়াল, কারো বালতি, কারো কিছু কেউ ইউজ করে না, কারণ সবাইটা ভিন্ন। মানে তোমার চাদর যে আরেকজনে ইউজ করে বিছানা না, তোমারটা তোমার। তো ওই বিবেচনা করে যদি ইফ ইট ইজ পসিবল অন ইউর পার্ট, তাহলে আমাকে তুমি আসবে, সম্ভব হলে আজকে দিনের ভিতরে অথবা বাই টুমরো আমাকে ইয়েস অর নো, ঠিক আছে? আমি চাচ্ছি যে এটা ল্যান্ড করা যাবে, পরিচয় হচ্ছে এটা থাকবে, যাইতে হবে এমন কোনো কথা। আর আরেকটা জিনিস হলো, আমার কাছে গেলে কমপ্লিট ইট ইজ ইউরোপ, বুঝতে হবে এটা মিডিল ইস্ট নয়। এখানে আজকাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেলে বা একটা ছেলে যদি লেখাপড়া করতে যায় তার 8-10 লাখ 12 লাখ টাকা লেগে যায়, মানে তাকে ওই যে বলে যে ব্যাংক সলভেন্সি টলভেন্সি দেখে তাদের। কিন্তু আমার এখানে কমপ্লিট হলো, আমার কিছু টিপস আছে আর নিজের খরচ। আরেকটা হলো আমরা প্লেন ফেয়ারও আমাদের এক আত্মীয়ের মাধ্যমে আমরা নিই ট্রাভেল এজেন্সি থেকে। আমরা 2টা টিকিট শো করতে হয়, রিটার্ন টিকিট। আমরা একটা টিকিট কিনি, আর একটা টিকিটের ওই যে মাত্র 1800 টাকা দিই। আর ওই টাকার টিকিটটা তুমি ওই দেশে পৌঁছে ওদেরকে ফেরত দিয়ে দিতে হবে, কারণ একটা টিকিট ইস্যু করার পর 90 দিন ভ্যালিডিটি থাকে, মানে 3 মাস। সে আসে আবার বিক্রি করে দিতে হবে। ওই হারে সব খরচ বড় সেগুলো সব কিছু বিবেচনা করবে। আর আমি চাচ্ছি তোমার ডিসিশন, বা তুমি যদি নিজে কোনো ডিসিশন করো, ডেফিনেটলি তোমাকে হয়তো তোমার বাবা মার সাথে একটু আলোচনা করতেই হবে, অবশ্যই। তো তুমি আলাপটা আলোচনা করে আমাকে জানবে। আর তুমি এদের সাথে সার্ভিস করতেছো কতদিন ধরে? এখানে আমি আসছি তো গত শুক্রবার আসছি। 3 তারিখে আসছি। তুমিও চাকরি করো? না না, আমি অ্যাকচুয়ালি ওখানে ইনপুট করার জন্য করছিলাম, ইন্টারভিউ করি না। ও আচ্ছা আচ্ছা। তো তোমার কি লেখাপড়া কি? আমি অনার্স ফাইনাল তুমি যদি বলছো যে হ্যাঁ, আপনি তো আমার থেকে সিনিয়র অবশ্যই। হ্যাঁ, আমার তো 60 পারে গেছে বললাম না। তোমার বাবার বয়স হবে বোধ 60। হ্যাঁ। হ্যাঁ, তো তোমরা কি আপন খালাতো ভাই? তো এই অনার্স কোন গুড, খালি তো ভালো। দেখো চিন্তা ভাবনা করি। তোমার নাম কি? মুক্তাদির। এমনি ডাকে কি মুক্তাদির? তো ঠিক আছে মুক্তাদির। আর তুমি মানে if everything is okay Mahbub, you think yourself and I have given you the every year, যে বলে now the ball is in your court, now decision is yours, যে whether you will make it goal or make it foul, এটা তোমার ব্যাপার, আমি কিছু বলবো না। তোমরা গোল করবে না ফাউল করবে, এটা তোমাদের ব্যাপার। তো দেন আমি চাচ্ছি আমার কাছে থাকলে বহুত অফিস, তোমরা বয়সে আমার একদম কমপ্লিটলি আমার সন্তান থেকেও ছোট, যদিও তুমি গায়ে গোটায় অনেক লম্বা হয়েছে, দাড়ি টাড়ি দেখে অনেক বড় হয়ে গেছে, কিন্তু বয়সে আমার অর্ধেকের থেকে কম। তোমার বাবাও বোধহয় আমার ছোট হবে, কারণ সেই হারে তোমার বাবা যদি এখন রিটায়ারমেন্টে যেয়ে থাকে তাহলে উনি আমার ছোটই হবে। তো সেই হারে আমি তো সরকারি চাকরি করলে 57 আমার পারে গেছে অনেক আগে রিটায়ার করতাম। তো সেই হারে আব্বার ওই যে সার্টিফিকেট কম ছিল আর কি, এমনি বোধহয় আমার সমান হবে। এমনিতে রিয়েলি 60 পার হয়ে গেছে। তাহলে আমার 62, তাহলে আমরা কাছাকাছি। আমার 61 চলে, উনি 62, তাহলে সমান। ঠিক আছে, তুমি ওনার সাথে আলাপ করো। তুমি কি চিটাঙ্গে আছে? আর ঢাকাতে তুমি একাই থাকো? ঢাকা আমি আছি একা এখানে। কোন জায়গায় থাকো? ও মানে তোমরা সবাই একসাথে? না, ওদের বাসা। আমরা এখন দেরি হয়েছে যে ওই রাত্রে ওর বাসা ছিলাম আর কি। ও ওই জন্য আমি চিন্তা করছি তুমি যখন হোয়ার ইউ আর টকিং টু মি ওভার টেলিফোন, বাই ওয়াজ রিডিং সাম গাড়ি টাড়ির আওয়াজ পেয়ে, যেমন হচ্ছে গাড়ির আওয়াজ করতে আসলো এর ভাষা। আমার বাসা ক্যান্টনমেন্ট। তো ঠিক আছে মুক্তাদি, মানে আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে আমার যথেষ্ট আমি চাচ্ছি যে হোয়াট এভার ডিসিশন ইজ ওকে। আর তোমার মোবাইল নাম্বার আছে না? আমার মোবাইল নাম্বার থেকে আমাকে দিয়ে দেবে, কারণ এতদিন ধরে কখনো যদি কল করো, আমি অন্যের নাম্বার আবার ধরি না, অনেক কল তো আসে, দেখি যে না এটা মুক্ত, আমি তোমাকে কল করবো সেটা না, যদি নাম্বারটা চিনি যে এটা হ্যাঁ মুক্ত দেবে তাহলে দেখে রাখতে হবে। 01913 290 900।
এটা লক্ষ্মীপুর না? তো ঠিক আছে, আমি এটাই এখন চাচ্ছি। তুমি কি আজকে কি অফিসে যেতে হবে নাকি? না আজকে অফিস নেই, কালকে পরে আজকে অফিস। তো আজকে ছুটি আছে? না না, কালকে ছুটি নেই, কালকে থেকে অফিস শুরু হচ্ছে। আজকে ছুটি আছে? আজকে ছুটি। এত দূরে কীভাবে যাও? একটু দূরে পড়ে গেছে। হ্যাঁ দূরে পড়েছে, বাট এখান থেকে পাম্পের তো সরাসরি যাই আছে। না, আপনি ওদিকে থাকার কোনো ব্যবস্থা করতে পারেন? না আসছি তো মাত্র। ও আচ্ছা। তো এখন দেখতেছি ওরা ডিউটি কটা থেকে কাজ? ওকে ডিউটি এমনি 9টা থেকে শুরু, শেষ আপ টু 9টা পর্যন্তই হয়। বলো কি 12 ঘন্টা? এখন প্রেশার বেশি প্রজেক্ট। আমরা ওখানে 8 ঘন্টা করে কোনো কর্মচারী রাখতে হবে, খুব কমফোর্টেবল জায়গা। আর একটু দম নাই। তোমার এখানে ক্যাপাসিটি কি পদে চাকরি করে? আমি এখানে আইটি ম্যানেজার আছি। মানে ওরা পয়সা টয়সা কেমন দেবে? 30-35? না না না, অত না, আমি মাত্র জয়েন করছি তো, প্রফেশনাল পিরিয়ড যাচ্ছে এখন 18 দিচ্ছে। ও আচ্ছা। 3 মাস পরে পার্মানেন্ট করবে যখন, তখন তারা 25। তো ঠিক আছে, তাহলে তুমিও ওখানে করতে হবে। আমি সিলেট থেকে আসছি, বিদেশ কোম্পানি করছি। কোনটা? থাইল্যান্ড বিদেশ তোর মালিকটা কি? মালিক আর কি মানে লিপুরের অলিউল্লাহ। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আচ্ছা, তুমি বিলডেক্স ওখানে কি কী হিসাবে কাজ করো? ও, ওদের আপনার সাথে। বলছি তো অসম্ভব। তো ঠিক আছে, তুমি তো আনম্যারিড। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তোমরা দুজনে তাহলে চিন্তা ভাবনা করে দেখো, যদি হয়, নিজেরা যদি নাও হয়, আর বিকল্প যদি কোনো লোক থাকে, আর সর্বাধিক বিবেচনা করে ইফ দি ম্যাটার ইজ অ্যাট অল নেগেটিভ, তাহলে আমাকে করতে হবে। হ্যাঁ স্যার। আর আমি তোমাদেরকে ডিস্টার্ব করবো না, কিন্তু একটা জিনিস হলো, আমার ইনস্ট্রাকশনটা মানতে হবে। আমি ঠিকানা কারণ আমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার পরিবারে একটু অশান্তি আছে। আমার 2 মামা আছে খ্রিস্টানদের ফাদার, এদের কিন্তু খুব ক্ষমতা। একটা ফাদার ক্যান ডাইরেক্ট টক টু অ্যাম্বাসেডার আর হাই কমিশন। যদি বলে যায় স্বপন যাদের নিচ্ছে তারা আল কায়দার লোক, তখন আমারই সমস্যা হয়ে যায়। এই জন্য আমি একটু সিক্রেসিটা মেনটেন করছি। বাট এভরিথিং ইজ ওকে, এখানে হাতি গড়ার কোনো খরচ নেই। যদি তোমরা একটা অল্টারনেট, একটা জিনিস হলো তোমাদের নতুন ছেলে, অল্টারনেট যদি কিছু না পারো, তোমরা দুজনেই আমার কাছে সন্তানের মতো। আমি শুধু আইএনএসের টাকাটা আটকাবো, আইএনএস মানেও 35,000 টাকা। আর বাকিটা তোমরা যাওয়ার সময় পারলে কিছু দেবে, নাহলে 150 টাকা সেটা আমি লিখিত দেবে। 35,000 করে যে 70,000, এটা আমি আটকাবো। এটা কিন্তু আমার টাকায় মাত্র, তো জানো তো, এটা লন্ডনের টাকা মাত্র 300। তো সেই হারে তোমরা একটু চিন্তা ভাবনা করে আমাকে একটু জানাই। ঠিক আছে। ভালো লাগলো দুজনকে দেখা হলে, এভরিথিং ইজ ওকে। আমি চাচ্ছি যে আমাদের তোমার হাত গরম, আমার গরম থাকে, ওরটা ঠান্ডা। যদি এভরিথিং ইজ ওকে, মানে ইউ হ্যাভ টু ক্লোজ ফিটিং উইথ দ্য ফ্যামিলি মেম্বার। যদি কিছু বলবো না, তোমরা নিজেরা যদি ডিসিশন করতে চাও, সেটা করলে আমার কাছে ওয়েল অ্যান্ড গুড, যেহেতু আমি পার্সোনালি তোমাদের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। আর আমরা রাজনৈতিক লোক, আমরা মানুষ দেখলে বুঝতে পারি। আর এরপরে তুমি যদি বিকল্প লোক আনো, আবার তাদের সাথে আমার বসতে হবে, কিনতে হবে, দেখতে হবে। আর যদি অ্যাট অল ইউ কে টেক ডিসিশন, তাহলে আমি চোখ বন্ধ করে তোমাদের ব্যাপারে ডিসিশন নিতে পারি। বাট ইউ থিঙ্ক ইউ স্যার অ্যান্ড লেট মি নো ইফ পসিবল বাই টুডে। খুশি হয়েছে। ঠিক আছে, তাহলে দেখা হবে।